এই এই সবাই ঠিক হয়ে দাঁড়াও, ক্যাপ্টেন আসছে, ক্যাপ্টেন আসছে। জাংকুক একজন কঠোর ক্যাপ্টেন, তাকে দেখে সবাই ভয় পায়। তবে তাদের কাছে ক্যাপ্টেন একজন মডেল, তাকে দেখে সবাই শিক্ষা পায়। আসসালামু আলাইকুম ক্যাপ্টেন। জাংকুক কখনোই কাউকে সালাম করে না, কারণ সে ক্যাপ্টেন, তাকে সবাই সালাম করে। তবে আজকে অন্যরকম হয়েছে, জাংকুক তাদের সালামের বিপরীতে সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আপনারা কি আপনাদের প্রশিক্ষণ ভালোভাবে করছেন? সৈন্যরা বাকরুদ্ধ হয়ে গেছে, তারা কি এটা ঠিক শুনছে? ক্যাপ্টেন আমাদের সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ হ্যাঁ ক্যাপ্টেন, আমরা ভালো করছি। সৈন্যদের কথায় সে মাথা নাড়িয়ে একটা হাসি দিয়ে চলে গেল। হ্যাঁ হ্যাঁ, সত্যি আমি একজন ক্যাপ্টেন। ক্যাপ্টেনের আজ কি হয়েছে, সে আমাদের কথা উত্তর দিয়েছে। সৈন্যরা ফিসফিস করে বলছিল। এরপর জাংকুক মাঠের মধ্যে কাউকে যেন খুঁজছে। প্রশিক্ষণের 1 মাস ও 1 সপ্তাহ হয়ে গেছে। দ্রুতই আর মাত্র কয়েকদিনের মধ্যেই প্রশিক্ষণ শেষ হয়ে যাবে। জাংকুক দেখলো যে ওয়াইন তার কিছু বন্ধুদের সাথে ঝগড়া করছে এবং এখন তাদের বিরতি চলছে। এই কয়েক সপ্তাহে ওয়াইনের অনেক উন্নতি হয়েছে। জাংকুক সবেমাত্র অন্য ক্যাম্পে পরিদর্শন করতে এসেছে এবং এখন সৈন্যদের তত্ত্বাবধান করা ছাড়া তার আর কিছুই করার নেই। ওয়াইন এখনও জাংকুকের উপস্থিতি টের পায়নি। সে পানি খেতে এবং ঘাম মুছতে ব্যস্ত। তুমি ঝগড়াও করতে পারো? জাংকুকের কথা শুনে ওয়াইন চমকে উঠল। কই, আমি ঝগড়া করছি না তো। এই বলে সে তার চুল ঠিক করতে লাগলো। তুমি আবার কবে থেকে চুল ঠিক করা শিখলে? কি? আমি আসলে আমাকে সুন্দর দেখানোর জন্য ঠিক করছিলাম। তুমি যদি আমার সামনে সুন্দর দেখানোর জন্য চুল ঠিক করো তাহলে দরকার নেই, তুমি এমনিতেই সুন্দর। ওয়াইন হতবাক হয়ে গেছে। প্রশিক্ষক চিৎকার করে সবাইকে এক জায়গায় জড়ো হতে বলল এবং সৈন্যরা সেখানে গেল। জাংকুক প্রশিক্ষকের কানে কানে কি যেন বলল। এখন আমরা সবাই একটা স্প্যারিং ম্যাচ খেলবো এবং এতে ক্যাপ্টেন জিওনও থাকবেন। সব সৈন্যরা নার্ভাস, কারণ এই খেলায় ক্যাপ্টেন অনেক ভালো। কে আগে প্রথমে যাবেন? তেইয়ং হাত উঠালো। আমি যাব আগে। তেইয়ংয়ের সাহস দেখে সবাই তার প্রশংসা করতে লাগলো। জাংকুক এতে কোনো আপত্তি দেখাননি, কারণ সে ওয়াইনকে নিতে চেয়েছিল। কিন্তু তেইয়ং আগে হাত উঠিয়েছে, তাই তার আর কিছুই করার নেই। এখানে শুধু দক্ষতা দেখা হবে, কোনো অনুভূতি কাজ করবে না। সবাই পাশে দাঁড়িয়েছিল এবং মাঝখানে ক্যাপ্টেন আর তেইয়ং। প্রথম ম্যাচ শুরু হলো। এইটা অনেক টুইস্ট এবং বাঁক ছিল এবং সাথে অনেক টেনশনও কাজ করছিল। তেইয়ং হঠাৎ করেই জাংকুকের বাহুতে ধরে তাকে শুইয়ে দিল। সবাই অবাক হয়ে হাততালি দিচ্ছে। তবে এখনও ম্যাচ শেষ হয়নি। জাংকুক আবার উঠে দাঁড়ালো এবং জাংকুক তার পোশাক খুলে ফেললো, কারণ সে অনেক ঘামছিল। এটা দেখে ওখানে আরও অনেক মানুষ জড়ো হলো। তেইয়ং তার পোশাক খুলে ফেললো। খেলতে খেলতে হঠাৎ জাংকুক বলে উঠল, তেইয়ং, তুমি কি ওয়াইনকে পছন্দ করো? শুধু তারা কথা বলছে, কিন্তু কেউ শুনতে পাচ্ছে না। এই ম্যাচে অনেক ব্যথা পেয়েছে জাংকুক, তবে তার এতে কিছুই যায় আসে না। সে বছরের পর বছর যুদ্ধ করছে এবং এইটুকু ব্যথায় তার কিছুই হবে না। তেইয়ং আবার জাংকুকের গলা ধরে নামিয়ে ফেলেছে, কিন্তু সাথে সাথে জাংকুক তেইয়ংকে তার জায়গায় নিয়ে আসলো। জাংকুক দ্রুত তেইয়ংয়ের হাত পেঁচিয়ে ধরেছে। তুমি কি সত্যি ওয়াইনকে পছন্দ করো? তেইয়ং হেসে উঠল। সে আবার প্যাচ ঘুরিয়ে জাংকুককে নিচে চেপে ধরেছে। তারা বন্ধুত্বপূর্ণ কথোপকথন করছে। এরপর তেইয়ং জাংকুকের হাত মুছে ধরেছে। এখন জাংকুকের ব্যথা লাগলেও সে অনেক স্মার্ট এবং সাথে সাথে সাহস করে তেইয়ংয়ের পা ধরে নিচে ফেলে দিয়েছে। প্রশিক্ষক বলল খেলার সময় শেষ এবং তারা দুজনেই হাঁপিয়ে উঠেছে। এরপর জাংকুক উঠে তেইয়ংয়ের দিকে হাত বাড়িয়ে দিল ওঠার জন্য। চমৎকার ম্যাচ ছিল ক্যাপ্টেন, এই বলে তেইয়ং উঠে দাঁড়ালো। তাদের ম্যাচ শেষ হওয়ার পর জাংকুক অনেক ঘেমে গেছে এবং সে তার মাথা মুছছিল। তুমি কি ঠিক আছো? জাংকুক হেসে উঠল। আমি ঠিক আছি, আমি এইগুলোতে অভ্যস্ত। তুমি কিন্তু অনেক হট। ওহ তাই? আমি জানি। আচ্ছা, তুমি এখন প্রশিক্ষণে যাও, হয়তো প্রশিক্ষণ শুরু হয়ে গেছে। না, আমার আজকে হাত পা ব্যথা হয়ে গেছে। আমি কি প্রশিক্ষণ কালকে করতে পারি? কেন তুমি পারবে না প্রিয়? তুমি তো ভবিষ্যতের সৈনিক। কি? তুমি মাত্রই কি বললে? তুমি কি সত্যি আমাকে প্রিয় বলে ডাকলে? প্রিয় বলেছি। কেন, এটা বলা কি খারাপ? এখানে তো কেউ নেই আমরা ছাড়া। ওয়াইন নিজের হাসি আটকে রাখতে পারছে না। সে এই মুহূর্তে জাংকুককে একটা চুমা দিতে চাইছিল। কিন্তু ক্যাপ্টেন, তুমি কি হতাশ? হ্যাঁ, ভালোবাসায়। এই বলে দুজনেই হাসতে লাগলো। মাফ করবেন। পেছন থেকে একটা মেয়ের কথা শুনে তারা দুজনেই ঘুরে তাকালো। এই মেয়েটাকে ওয়াইন আগে কখনোই দেখেনি, তবে জাংকুক মেয়েটিকে অনেক আগে থেকেই চিনত। আমি হস্তক্ষেপ করার জন্য দুঃখিত, তবে আমি কি জাংকুকের সাথে কথা বলতে পারি? ওয়াইন ভাবছে, মেয়েটি আসলেই অনেক সুন্দর। ইনি কে হয় ক্যাপ্টেনের? ক্যাপ্টেন, ইনি কে? ইনি হচ্ছে লিসা। তার নাম লিসা। জাংকুক বলতে চাইছিল না, তবে বাধ্য হয়ে বলল, ইনি লিসা এবং এনার সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে। ওয়াইন জাংকুকের কথা শুনে হতভম্ব হয়ে গেছে। তার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না। তার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু মুখে একটি মিথ্যা হাসি নিয়ে আছে।
আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো মিস লিসা। ওয়াইন ভিতরে ভিতরে চিৎকার করছে এবং ভাবছে ক্যাপ্টেন কি তাহলে আমার সাথে এতদিন অভিনয় করে এসেছে। আপনি যদি কিছু মনে না করেন আমি কি ক্যাপ্টেনের সাথে একান্তে কিছু কথা বলতে পারি? অবশ্যই, আপনি তার হবু বউ, তো কথা তো বলতেই পারেন। এই বলে সে সেখান থেকে চলে যেতে লাগলো। জাংকুক ওয়াইনকে থামাতে যাবে কিন্তু পারছে না, তার এখানে কিছুই করার নেই। চলুন কথা বলা যাক। অন্যদিকে সূর্য অস্ত যাবে, আজকের মতো প্রশিক্ষণ শেষ। তবে নামজুন দেখলো ওয়াইনকে কেমন যেন দেখাচ্ছে, হয়তো সে অনেক রেগে আছে। ওয়াইন, তোমার কি কিছু হয়েছে? তুমি কি ঠিক আছো? তোমাকে কেমন যেন দেখাচ্ছে। আমি ঠিক আছি, আমার কিছুই হয়নি। কিন্তু নামজুন দেখলো ওয়াইনের চোখে পানি, সে কাঁদছিল। আমি জানি না তোমার কি হয়েছে, তবে তোমার কিছু প্রয়োজন হলে আমাকে বলো। এই বলে সে চলে গেল। নামজুন যাওয়ার পর ওয়াইন দরজা বন্ধ করে আর নিজেকে সামলাতে পারেনি। সে মেঝেতে বসে পড়েছে। তার আগে থেকেই গা হাত পা কাঁপছিল কিন্তু কাউকেই বুঝতে দেয়নি। সে শুধু কান্নাই করে যাচ্ছে এবং তার অনেক কষ্ট হচ্ছে। আমি আসলেই বোকা, সে শুধু আমাকে কষ্টই দিয়ে যাচ্ছে। আমি তাকে ক্ষমা করেছিলাম, আমি আমার নিজেকেই ঘৃণা করি। সব দোষ আমার। তাকে ভালোবাসার কোনো পরিকল্পনা ছিল না, কিন্তু আমি তবুও তাকে ভালোবেসে ফেলেছি। তার যদি একজন হবু বউ থেকেই থাকে এবং তার বিয়ে আগে থেকেই ঠিক হয়ে থাকে, তারপরও সে কিভাবে আমাকে চুমু করলো? আমি তাকে অনেক ঘৃণা করি। ওয়াইন অনেক কান্না করার পর চোখে জল মুছে উঠে দাঁড়ালো। তার মন অনেক খারাপ, তার মাথা ব্যথা করছে এবং সে জানে আজকে রাতে সে ঘুমাতে পারবে না। সে খেয়াল করলো তার হাত কেটে গেছে। সে রুম থেকে বেরিয়ে যেতে লাগলো। ওয়াইন বেরিয়ে দেখলো বাইরে অনেক সৈন্য দাঁড়িয়ে আছে এবং তারা ফিসফিস করছে। ওয়াইনের কাছে তার বন্ধুরা আসলো এবং ওয়াইন বলল, এখানে কি হয়েছে? সৈন্যরা যা বলল সেই কথা ওয়াইন কখনোই আশা করেনি। ক্যাপ্টেন জিয়ন কিছুক্ষণ আগে লেফটেন্যান্ট হানকে মেরে ফেলার চেষ্টা করেছিল, এই জন্য ক্যাপ্টেনকে জেলে নিয়ে যাওয়া হয়েছে। ওয়াইনের মনে হলো তার দুনিয়া থমকে গেছে এবং সে একদম নিশ্চুপ হয়ে গেছে। ওয়াইন সৈনিকদের কথা শুনে বিশ্বাসই করতে পারছে না। মাফ করবেন, কি বলছেন এগুলো? জেনারেল কিছুক্ষণ আগে এখানে এসে ক্যাপ্টেন জিয়নকে তার অফিসে ডেকেছিলেন। তখন ক্যাপ্টেন তার মুখে ক্ষত নিয়ে বেরিয়ে এলেন, মনে হচ্ছে জেনারেল ক্যাপ্টেনকে মেরেছিল। এরপর কি হয়েছে জানি না। ওয়াইন অনুভব করতে পারছে না যে জাংকুক এখন জেলে আছে। সবাই অবাক হয়ে গেছে তখন যখন ওয়াইন এইসব কথা শুনে কোথাও দৌড়ে যেতে লাগলো। ওয়াইনের মনে এখন অনেক প্রশ্ন, তার সব কিছুর উত্তর দরকার। প্রশিক্ষণের দিনে সৈনিকদের ক্যাম্পের বাইরে যাওয়া নিষেধ, তারপরও ওয়াইন দৌড়ে পালিয়ে তার বাড়িতে গিয়েছে। সে আর কাউকে ভয় পায় না। তার বাবা অবাক হয়ে দেখলো ওয়াইন দরজার সামনে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। তোমার কি হয়েছে ওয়াইন? ওয়াইন আর রাগ ধরে না রাখতে পেরে বলে উঠল, আপনি কি আপনার ক্ষমতার অপব্যবহার করে অনেক মজা পান? ওয়াইনের বাবা শুধু তার দিকে তাকিয়ে আছে। চিৎকার করে তুমি কি বলতে চাও? এই আওয়াজ শুনে ওয়াইনের পরিবারের সবাই আসলো। আপনি কোনো প্রমাণ ছাড়া ক্যাপ্টেনকে কিভাবে জেলে নিয়ে আসতে পারেন? সে কাঁদতে কাঁদতে বলল, কি হয়েছে? ক্যাপ্টেনের গায়ের জামার রক্ত দেখেই বোঝা যাচ্ছিল সে অপরাধী। ওয়াইন বুঝতে পেরেছে সেই ইউনিফর্মে কিসের রক্ত ছিল। সেটা ছিল সেই মহিলার বাচ্চার, যেটাতে জাংকুক সাহায্য করেছিল। কিন্তু এই কথা কেউ জানে না এবং এখন বিশ্বাসও করবে না। আপনি কিভাবে জানলেন যে সেই রক্ত লেফটেন্যান্ট হানের? ওয়াইন, ভালোভাবে কথা বলো। কিন্তু ওয়াইন তার মায়ের কথার কোনো পাত্তা দেয়নি, কারণ সে জানে তার বাবা সম্মান পাওয়ার যোগ্য না। তুমি ক্যাম্পে ফিরে যাও ওয়াইন, এই মামলায় হস্তক্ষেপ করো না। আপনি কি মনে করেন আমি চুপ থাকবো? কখনোই না। আমি এসবে ক্লান্ত হয়ে পড়েছি। আপনি কি জানেন এই মুহূর্তে জেলে থাকার কথা আপনার? ওয়াইনের বাবা তাকে জোরে একটা থাপ্পড় মারলো এবং এতে পরিবার সবাই অবাক হয়ে গেছে। ওয়াইন নিচে পড়ে গেছে এবং সে কান্না করছে। ওয়াইনের মা তার বাবাকে থামাতে গেল। দয়া করুন, আপনি চাইলে আমাকে মারুন, কিন্তু আমার সন্তানকে না। ওয়াইনের বাবা হাসলো, তুমি এত খারাপ? তুমি জেলে যেতে চাও? তাহলে তোমাকে ক্যাপ্টেন জিয়ন জাংকুকের সাথে জেলে দিয়ে আসি। ওয়াইনের বাবা ওয়াইনের ঘাড় ধরে বলল, তুমি যদি নিজের ভালো চাও তাহলে আমার কথা মতো চলবে, না হলে অনেক খারাপ হবে। এই বলে তার বাবা তাকে মেঝেতে ফেলে চলে গেল। আমি দুঃখিত মা, আমি সত্যিই দুঃখিত। তার মা তাকে জড়িয়ে ধরলো। তোমার দুঃখিত হওয়ার কিছুই নেই। ওয়াইনের ভাই বোন তার মায়ের কাছে আসলো। তারা আজকে জানতে পারলো যে তার বাবা তার মাকেও মারে। তোমাদের বাবা আমাকে প্রায়ই মারধর করে, তবে আমি তোমাদের জানাতে চাইনি, কারণ তোমাদের বিপদ হতে পারে। আমরা কেউ তার সাথে থাকবো না। না, আমি অশান্তি চাই না। তোমাকে মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে হবে পড়াশোনার জন্য ইয়ুঙ্গি। এটা শুনে ইয়ুঙ্গির আর কিছুই বলার নেই, কারণ সে এই পরিবারের বড় ছেলে। তবে সে তার মাকে রক্ষা করবে এই অত্যাচার থেকে, এবং সে এখন থেকে আরও বেশি সাহসী হবে। তারা একে অপরকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো এবং ওয়াইন আবারও অনুভব করতে পারছে এটা কি আসল পরিবার বলে। কিছুক্ষণ পর, আমি এখন বুঝতে পারছি যে বাবা ওসব অবৈধ বন্দুক এবং মাদকের মালিক। আমি ক্যাম্পের নিয়ম অমান্য করে পালিয়ে এসেছি বলে আমাকে একদিনের জন্য জেলে থাকতে হবে। দুজন সিভিল গার্ড এসে ওয়াইনকে কারাগারের ভিতর নিয়ে যেতে লাগলো। সেখানে একদম অন্ধকার এবং গুহার মতো। ওয়াইনকে একটি রুমের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো এবং সেই রুমের মধ্যে আরেকজন আছে। তবে সে জানে লোকটি কে।
তার মুখের দিকে তাকাতেই ওয়াইনের মন খারাপ হয়ে গেল। প্রহরী বলছিল, আচ্ছা আপনি কি মনে করেন এটা ঠিক এমনই হবে? ক্যাম্পের নিয়ম অমান্য করে একদিনের জন্য কারাগারে যাচ্ছেন। অন্যদিকে ওয়াইনের শাস্তির জন্য বড় বড় দানা লবণ এবং 2 বালতি পানি মেঝেতে ঢালা হচ্ছে। ওয়াইন বুঝতে পারছে তার সাথে কি হতে চলেছে। একজন প্রহরী তার পায়ের প্যান্ট হাঁটু পর্যন্ত উঠিয়ে হাঁটু গেড়ে লবণের ওপর বসতে বলছে। এই শাস্তিটা 1800 দশকে চালু ছিল। ধীরে ধীরে তার পায়ের মধ্যে লবণের দানা ঢুকে যাচ্ছে এবং সে যন্ত্রণায় চিৎকার করছে। সেখানে জাংকুকও ছিল এবং সে ঘুমিয়েছিল। তাকে এখানে অনেক আগেই নিয়ে আসা হয়েছে। ওয়াইনের চিৎকার শুনে সে উঠে পড়ে। সে বিশ্বাস করতে পারছে না এখানে ওয়াইনকে ধরে আনা হয়েছে। সে চোখের সামনে এই অবস্থা সহ্য করতে পারছে না। তার মুখে কোনো কথা নেই, শুধু চোখে পানি। ওয়াইনের শাস্তি কেবল শুরু হয়েছে। এটাতে তার অনেক যন্ত্রণা হচ্ছে, তবে এর থেকেও বেশি যন্ত্রণা হচ্ছে তার মনের মধ্যে। প্রহরীরা তার 2 হাতের উপর বই এবং মাথার উপর 3টা বই রেখে দিয়েছে। এই থেকে যদি একটি বইও পড়ে যায় তাহলে শাস্তি আবার প্রথম থেকে শুরু হবে। সময় 2 ঘন্টা। এই সময় সবে শুরু হয়েছে, কিন্তু ইতিমধ্যে ওয়াইনের পা দিয়ে রক্ত পড়া শুরু হয়েছে। এই অসহ্য যন্ত্রণা আর সহ্য করা যাচ্ছে না। ওয়াইন অনেক দুর্বল হয়ে পড়েছে। জাংকুক তার চোখের সামনে এই অবস্থা দেখে সে সহ্য করতে পারছে না। সে সবসময় ওয়াইনকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এখন সে কিছুই করতে পারছে না। জাংকুক ওই রুমেরই একপাশে হাত বাঁধা অবস্থায় ছিল। ওয়াইন, না, তুমি তোমার কথা নিজের কাছেই রাখো, আমার সাথে কোনো কথাই বলবে না। জাংকুকের মনে হচ্ছে যেন তার বুকের মধ্যে অনেক জোরে কেউ আঘাত করেছে। সে কান্না করছিল। এই মুহূর্তে তার মনে হচ্ছে একবার যদি শক্ত করে ওয়াইনকে জড়িয়ে ধরতে পারতাম। তবে ওয়াইন এখন আমাকে ঘৃণা করে। তুমি এখন কেমন আছো? আপনি আসলেই পাগল। তোমাকে আমার মনে পড়েছিল। আমি তোমাকে একবার জড়িয়ে ধরতে চাই। মাফ করবেন, আমি চাই না, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। তার কাছে ওয়াইনকে বলার জন্য অনেক কথা আছে, কিন্তু এইটা সঠিক সময় নয়। সে ওয়াইনের দিকে তাকিয়ে দেখলো ওয়াইন নিচের দিকে তাকিয়ে কান্না করছে। আমি দুঃখিত, লিসার সম্পর্কে আমি আগেই বলতে চেয়েছিলাম। আমি আগেই বলেছি, দয়া করে আমার সাথে কথা বলবেন না। আমি আপনার কোনো কথাই শুনতে চাই না। জাংকুক চুপ হয়ে গেল। তারা সামনাসামনি ছিল, তবে তাদের মনে হচ্ছে কত দূরে আছে, কাছাকাছি থেকেও যেন অনেক দূরে। জাংকুক দেখতে পেল ওয়াইনের পাশে আরেক বালতি লবণ ছিল এবং সে সেই লবণ ঢেলে প্যান্ট গুছিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে। সে জানে এটাতে তার অনেক কষ্ট হবে, তবু ওয়াইনের দৃষ্টি আকর্ষণের জন্য এটা তাকে করতেই হবে। আপনি কি পাগল? কি করছেন এসব? আপনার তো শাস্তি দেওয়া হয়নি, প্লিজ এটা করা বন্ধ করুন। জাংকুক কোনো কথা না বলে সে যা করছিল তাই করে যাচ্ছে এবং চোখ বন্ধ করে আছে। দয়া করে থামো, তোমার কোনো শাস্তি নেই। তুমি কি জানো আমি তোমাকে কতটা ঘৃণা করি? তুমি নিজেকে কি মনে করো? আমার অনুভূতি নিয়ে খেলছো তুমি। আমি ঘৃণা করি তোমাকে। জাংকুক শুধু তার কথাই শুনে যাচ্ছিল। তার অনেক কষ্ট হচ্ছে এইসব শুনে, তবে তারপরও সে একটা কথার উত্তর দেয়নি। আমি ভেবেছিলাম আপনি অন্য লোকেদের মতো না। আমি ভেবেছিলাম আপনি সবাইকে সম্মান দিতে জানেন। আমি ভেবেছিলাম আপনি আমার অনুভূতি বুঝতে পেরেছিলেন, কিন্তু আমি ভুল ছিলাম। সে শুধু কান্না করছে, তার কণ্ঠ রাগ আর আঘাতে ভরা। তারপর থেকে ওয়াইন শুধু কান্নাই করে যাচ্ছে, তার মুখ থেকে কোনো শব্দ বের হয়নি। জাংকুক বুঝতে পেরেছে যে সে ওয়াইনকে কতটা আঘাত করেছে। জাংকুক কান্না করতে পারছে না, কারণ তার কান্না করার অধিকার নেই। কয়েক মুহূর্ত পর ওয়াইন শান্ত হয়ে গেছে, তবে তার হাঁটুতে ব্যথার ছাপ ফুটে উঠেছে। তাদের দুজনের হাঁটু দিয়েই রক্ত বের হচ্ছে এবং লবণের উপর তা স্পষ্ট ফুটে উঠেছে। জাংকুক ওয়াইনকে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু সে তার কাছে পৌঁছাতে পারছে না এবং যেভাবে হাঁটু গেড়ে বসেছিল সেভাবেই আছে। এরপর ওয়াইন একটু স্বাভাবিক হলো। আমি জানি তোমার কোনো দোষ নেই। আমি জানি তারা তোমাকে শুধু মিথ্যা মামলায় ফাঁসিয়েছে এবং আমি জানি যে তুমি এই বিষয়ে জানো না, কিন্তু তুমি কেন কোনো কথা বলছো না এই বিষয়ে? জাংকুক কি বলবে বুঝতে পারছে না। তুমি একটা কাপুরুষ। তারা কি তোমাকে এই দোষী হওয়ার জন্য টাকা দিয়েছে? কিন্তু জাংকুকের কোনো আভাস নেই। তাকে কখন এখানে নিয়ে আসা হয়েছে সে জানেই না। সে যখন একটি চিৎকারের শব্দ শুনল এবং সাথে কোনো কথা না ভেবে তাকে একটি সেলের মধ্যে শাস্তির জন্য লবণের উপর বসিয়ে রাখা হয়েছে। প্রহরী জাংকুককে চাবুক দিয়ে মারছিল এবং প্রথমবারের মতো ওয়াইন জাংকুকের মুখ ভালোভাবে দেখেছে। এতক্ষণ তারা কেউই কারো চেহারা দেখেনি। তার মুখে ক্ষততে ভরা। চাবুকটি দিয়ে তার মুখে আঘাত করা হয়েছিল। তার মুখে এর স্পষ্ট ছাপ রয়ে গেছে। আপনি দয়া করে এটা বন্ধ করুন। এবং সাথে সাথে সিভিল গার্ড তার দিকে তাকালো। তুমি আঘাত করতে চাও তাই না? ওয়াইন চুপ হয়ে গেছে। যদিও জাংকুকের অনেক কষ্ট হচ্ছে, তবুও সে খুশি, কারণ ওয়াইন তার জন্য ভাবছে এবং তার প্রতি যত্নশীল। এখান থেকে ওকে বের করো। সাথে সাথে সিভিল গার্ড ওয়াইনকে ধরে নিয়ে যেতে লাগলো। ওয়াইন শেষবারের মতো এক নজর জাংকুককে দেখছিল। জাংকুকের ঠোঁট দিয়ে রক্ত পড়ছে। এটা দেখে তার কষ্ট হচ্ছে। আমি তাকে ঘৃণা করি কারণ সে আমাকে আঘাত করেছে, এবং আমি তাকে আরও বেশি ঘৃণা করি কারণ এত কিছু পরেও আমি তাকে ভালোবাসি। সিভিল গার্ডরা তাকে টেনে হিঁচড়ে বের করে দিল। বিচার ব্যবস্থা আমাকে হতাশ করে না, তবে ন্যায় বিচার শুধু তাদের জন্য যারা এটা বহন করতে পারে। তারা সম্ভবত সরকারের চাকর, কিন্তু আমার মনে হয় না তারা অপরাধীদের চাকর।
ওয়াইনের শাস্তি মাফ করা হয়েছে, শুধু আদালতে শুনানিতে অংশগ্রহণ করতে হবে তাই। জাংকুক আমাকে করুণার চোখে দেখতে বলেছে, সে আসলে একটা গাধা। আচ্ছা, তাহলে আমার মনে হয় আমার কোনো বিকল্প নেই। আমি একটু নার্ভাস বোধ করছি। ওয়াইন এইমাত্র সেই ঘরে প্রবেশ করেছে যেখানে শুনানি হবে। এখানে আমার পুরো পরিবার এসেছে এবং সাথে আমার বাবার কিছু সহকারী। আমি এখনও জাংকুককে এই ঘরে দেখিনি, আমি তাকে দেখতেও চাই না। ওয়াইন চুপচাপ ঘরের মধ্যে বসেছিল, তবে সে অনেক মানুষের ফিসফিস শুনতে পাচ্ছে, যেটা অস্বস্তি বোধ করানোর জন্য যথেষ্ট। এখানে বিচারক এবং জাংকুক কেউই এখনো আসেনি। ওয়াইন একদমই চায় না এখানে থাকতে এবং সে এখান থেকে চলে যেতে চায়, তবে তার কিছুই করার নেই। দরজা খুলে গেল, সবাই চুপচাপ হয়ে গেছে। বিচারক আসছে এবং জাংকুককে দুজন পুলিশ ধরে নিয়ে আসছিল। জাংকুকের পরনে বন্দির কাপড় এবং তার মুখে আঘাতের দাগ। তাদের সাহস হয় কিভাবে ক্যাপ্টেনকে মারধর করার? জাংকুকের পাশে দুই পুলিশ ছাড়া কেউ ছিল না, সে একদম একা এসেছে। এটা দেখে ওয়াইনের অনেক খারাপ লেগেছে, কারণ জাংকুক একা এই বিপদের মুখোমুখি, তার পাশে কেউই নেই। হঠাৎ যখন জাংকুকের চোখে ওয়াইনের চোখ পড়েছে, সে সাথে সাথে চোখ নামিয়ে ফেলেছে। সে এইসব আর সহ্য করতে পারছে না। ওয়াইন চেয়েছিল যে জাংকুকের কাছে গিয়ে বলবে যে সে তার পাশে আছে, কিন্তু এই মুহূর্তে তা অসম্ভব। সে হয়তো জানেই না সে নির্দোষ, শুধু এটা একটা সেট আপ ছিল। কিন্তু তার বিপরীতে একজন তার চেয়েও ক্ষমতাবান লোক আছে। ওয়াইন নিজেকে শান্ত করলো। অনেক লোক ওয়াইনের বাবার পক্ষে, কেউ সাহস পায়নি জাংকুকের পক্ষে যেতে। তার বাবা আত্মবিশ্বাস নিয়ে বসে আছে, ওয়াইন এটা ঘৃণা করে। কিন্তু অপরিচিত বিচারককে দেখে ওয়াইনের বাবার হাসি থেমে গেছে। সে অবাক, সাথে তার লয়ারও অবাক। হ্যাঁ, আশ্চর্য হওয়ার কি আছে বাবা? কেস কল করুন। কেরানি একটি কাগজ উল্টিয়ে পড়া শুরু করলো। কেসটি কিম জায়ন এবং জিয়ন জাংকুকের। এটি একটি ক্রিমিনাল কেস, 1814 হত্যা এবং সাজা দেওয়ার জন্য। বিচারক মাথা নাড়ল। এবং প্রসিকিউশনের জন্য হাজিরা।